বয়েই গেছে আমার আপনার রুমে এসে বসে থাকার। মামি আপনাকে নাস্তা দিয়ে আসতে বলেছিল, এজন্যই তো এসেছি। না হলে আপনার মতো হনুমানের রুমে কে আসবে? কি আমি হনুমান? রুহি ঢোক গিলে ফেলল। সামনাসামনি এভাবে কথাটা বলা উচিত হয়নি তার। এখন যদি রুহিকে একা পেয়ে কিছু করে ফেলে। আমি বাইরে যাব। রুহি আমতা আমতা করে বলল। বলেই যেই না রুহি বাইরে যেতে নেবে অমনি আদনানের পথ আটকে দাঁড়ালো। রুহি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আদনানও দুহাত দেয়ালের দুপাশে চেপে ধরে আঙুলের ভাঁজে আঙুল গুজে ফিসফিস করে বলল, কি বললে তুমি একটু আগে? আদনানের মুখ রুহির একদম কাছাকাছি এসে পড়েছে। আদনানের নিঃশ্বাস প্রশ্বাস রুহির চোখে মুখে পড়ছে। আদনানের কপালের কাছে আসা ভেজা চুলগুলো থেকেও মিষ্টি গ্রান ভেসে আসছে। সব মিলিয়ে রুহির পাগল করার মতো অবস্থা তৈরি হলো। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। আদনান নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার ভয়ার তার মিষ্টি চেহারা দেখে বাঁকা হাসলো। আদনান রুহির কাঁপা কাঁপা ঠোঁটগুলো হাত দিয়ে একটু স্পর্শ করে তার কাছ থেকে সরে এসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এই চুনোপুটির মতো সাহস নিয়ে আমার সাথে লড়তে চাও তুমি? এখনো বাচ্চা মেয়ে আছো তুমি। আগে হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়িয়ে আসো, তারপর আমার সাথে ঝগড়া লাগতে এসো। আর ঝাঁজ কিছুটা কম দেখিও মিস ধানীলঙ্কা। এদিকে আদনানের স্পর্শ এবং তার কথা শুনে রুহি হতভম্ব হতে তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার দেহ অজানা শিহরণে বারংবার কেঁপে কেঁপে উঠছে। আদনান সেটা লক্ষ্য করে ভুরু কুঁচকে বলল, কি হলো, এখনো এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কাঁপাকাঁপি করছে কেন শরীর? আর কোনো ডোজ দেব নাকি? আদনানের কথা শেষ হতে দেরি আর রুহির ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না। আদনান সেদিকে তাকিয়ে মুচকি হেসে দরজা লাগিয়ে দিল। বিকালের দিকে খান ম্যানশনে একজন খ্যাতনামা প্রসিডিউর সাইফুল শেখ এলেন আরিয়ানের সাথে দেখা করতে। তার নতুন মুভি লঞ্চ করছে। সেই মুভির একটা গানের জন্য আরিয়ানকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চান তিনি। অবশ্য সবাই বেশ অবাক হয়েছে, কারণ আরিয়ান গান ছেড়ে দিয়েছে 6 মাস হবে। যদিও তার কয়েকটি গানের অ্যালবাম বের হয়েছিল, কিন্তু গত 6 মাসে গানের জগতের অনেকেই তাকে ভুলে গিয়েছে। তার এখন তেমন কোনো পরিচিতি নেই। এমন একজন সিঙ্গারকে কেন একটা মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে নেবেন তিনি? প্রশ্নটা সকলের মনে বেশ উকিঝুঁকি মারল। প্রসিডিউর সাইফুল শেখ চা নামিয়ে রেখে বললেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একজন পরিচিত না পাওয়া ছেলেকে কেন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে যাচ্ছি আমার মুভিতে। ওয়েল, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলে কিছুটা নড়েচড়ে বসলেন তিনি। উপস্থিত সকলে অপেক্ষায় রইল তার মুখ থেকে কথা শোনার জন্য। আরিয়ানের বন্ধুরা সহ আদনান উপস্থিত আছে এখানে। সাইফুল শেখ আবার বলতে শুরু করলেন, আরিয়ানকে আমি অনেক আগে থেকেই চিনি। সে যখন নতুন নতুন গান করতো তখন থেকে তার সাথে আমার দেখাশোনা। এরপর তো তার কয়েকটি গানের অ্যালবামও বের হলো। আমি আশা করেছিলাম সে খুব বড় একজন গায়ক হবে। আমার সাথে তার আসা যাওয়াও ভালো ছিল। তাকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম। তখন থেকে আমার মুভিতে তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমি ওর ঠিকানা জানতাম না। ওর ভার্সিটিতে গিয়েও জিজ্ঞাসা করলাম ওর ব্যাপারে। জানতে পারলাম ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাকি গুরুতর ইনজুরি হয়েছিল। খবরটা শুনে আমি মনে মনে বেশ কষ্ট পেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম আরিয়ানকে খুঁজে বের করার, কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর হৃদিতার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এরপর এই মেয়েটা আরিয়ানকে নিয়ে একদিন আমার স্টুডিওতে আসলো। তার গানের গলা নাকি চমৎকার। তার কয়েকটা ট্রায়াল নিতে বলল। আমি তো আরিয়ানকে দেখে চিনে ফেলেছিলাম। এরপর আর কোনো কথা না বলে ওর বেশ কয়েকটি গানের ট্রায়াল নিলাম। অসম্ভব সুন্দর গানের গলা ওর। প্রত্যেকটি গানই আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদিও 6 মাস আগে থেকে গাওয়া শুরু করতো তাহলে এতদিনে ও বেশ পরিচিত পেয়ে যেত। কিন্তু আফসোস, ভাগ্য তার সহায় ছিল না। কিন্তু আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে খুব শীঘ্রই খুব বড় একজন সিঙ্গার হয়ে যাবে। আমার এমন একজন সুরেলা সিঙ্গারকে আমি কি করে হাতছাড়া করি? তাই আমার 20তম মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি আরিয়ানকেই নিতে চাই। শুধু একটি মাত্র গান না, বেশ কয়েকটি গানে তাকে আমার চাই। মিস্টার সাইফুল শেখ এর কথা শুনে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন দিতে লাগলো। আফটার অল আরিয়ান অবশেষে আবার পড়াশোনার পাশাপাশি গানের জগতে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর পেছনে সর্বাধিক অবদান হৃদিতার। আদনান নিজেও আরিয়ান আর হৃদিতাকে অভিনন্দন জানালো। আদনান যতই নিজের রাগনিত চেহারা দেখাক না কেন, মনের দিক থেকে ও খুবই নরম। কারো কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সে করে না। কারো প্রতি খারাপ চাওয়া তার মনে নেই। শুধু নিজের ভালোবাসাটাকে নিজের কাছে আগলে রাখতে চায়। আরিয়ান হৃদিতাকে নিজের রুমের করিডোরে নিয়ে এসে তার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে মুখের সামনে মুখ রেখে সম্মোহনী কণ্ঠে বলতে লাগলো,
আমার জীবনে চাঁদের জ্যোৎস্নার আলো ছড়ানোর জন্য ধন্যবাদ হৃদি। সারা জীবন আমার আকাশে চাঁদ হয়ে থাকবে তুমি, কখনোই যেন অমাবস্যার ঘন অন্ধকার তাতে ঠাঁই নিতে না পারে। হৃদিতা লজ্জা পেয়ে মুচকি হেসে বলল, আমার মনের রাজ্যে রাজত্ব করা একমাত্র বীর পুরুষ রাজপুত্র তুমি। সেখানে যেমন সব সময় তোমার রাজত্ব ছিল তেমনই সব সময় থাকবে, কিন্তু কখনোই আমার থেকে হারিয়ে যাবে না তো? কথা দাও। আরিয়ান হৃদিতার হাত আরো শক্ত করে ধরে পরম বিশ্বস্ত কণ্ঠে বলল, কখনোই হারিয়ে যাব না। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি আমার হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাবে। আমার চোখের সামনে না থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণও কমবে না। রাতে বেশ সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা হলো আরিয়ানের সিঙ্গার হওয়ার খুশিতে। এটা অবশ্য ফ্যামিলির সবাইকে নিয়েই, বাইরের কেউ নেই। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো এই পরিবারেই একটা অংশ, তাই ওদের বাহিরের কেউ বলা যায় না। পার্টিতে হৃদিতার ডার্ক মেরুন ল্যাভেন্ডার কালারের একটা খুব সুন্দর গাউন পরল। আরিয়ান ডার্ক মেরুন কালারের প্রিন্স কোট কালো ডেনিম পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। আদনান ব্ল্যাক শার্ট অফ হোয়াইট কালার স্যুট আর জিন্স পরেছে। রুহি অফ হোয়াইট রঙের একটা সুন্দর গাউন পরেছে। কাকতালীয়ভাবে তাদের দুজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ওদের দুজনকেও খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো ওরা দুজনই একজন আরেকজনের সাথে শুধু ঝগড়া লেগেই থাকে, মিল খুব কমই থাকে ওদের মাঝে। পার্টিতে অনেক আনন্দ করার পরে কাপল ড্যান্স শুরু হলো। স্বাভাবিকভাবে আরিয়ান আর হৃদিতা কাপল ড্যান্স করতে লাগলো। ফোকাস লাইট ওদের দিকে তাক করে রাখা, খুব সুন্দরভাবে বল ড্যান্স করছে ওরা দুজন। একে অপরের থেকে যেন চোখেই সরছে না, সবাই ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা দেখে আদনান মনে মনে বেশ রেগে গেল। মিসেস সানিকা রায়হান সেটা বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে কনভিন্স করলেন। আদনান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না। রেহান আর শ্রাবণী, শান্ত আর ঋষিতা, শাকিল আর রিঙ্কি কাপল বল ড্যান্স করতে লাগলো। অপরদিকে মাহিম, তন্ময় বেচারারা সিঙ্গেল হয়ে শুধু চেয়ে দেখতে লাগলো। ওদের চেহারাটা দেখার মতো ছিল। আদনান একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। হঠাৎ রুহি ওর পাশে এসে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান তার বাবুরু তীর্যকভাবে উঁচিয়ে অবাক হয়ে বলল, সরি। আরে শুনতে পান না নাকি? আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান গ্লাসটা একপাশে রেখে নড়ে চড়ে বসে বেশ ভাব নিয়ে বলল, আদনান শাহরিয়ারের এতটা খারাপ সময় এসে যায়নি যে সে তোমার মতো একটা পেতনির সাথে ডান্স করবে। রুহি রেগেমেগে বলল, কি? আমি পেতনি? পেতনির 14 গোষ্ঠী। রুহি কটকট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, প্লিজ করুন না একবার। আমার বান্ধবীরা সবাই জানে যে আমার খুব ভালো আর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো কোনো রিলেশনেই করি না। এখন ওরা আমার কাপল ডান্সের ভিডিও দেখতে চাচ্ছে। আমি ভুল করে বলে ফেলেছিলাম যে আমি একটা পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। এখন ওদেরকে ভিডিও না দেখাতে পারলে ওরা আমাকে মিথ্যাবাদী ভাববে। আদনান ভাবলেশীনভাবে খাপছাড়া ভঙ্গিতে বলল, মিথ্যাবাদীদের তো মিথ্যাবাদী ভাবা উচিত। বলে আদনান চলে গেল। রুহি গাল ফুলিয়ে বসে থাকলো সেখানে। কিছুক্ষণ পর একটা পুরুষালী হাত তার দিকে এগিয়ে থাকতে দেখে সে অবাক হয়ে উপরের দিকে তাকালো। আদনান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আদনান তার সাথে ড্যান্স করবে। সে প্রচণ্ড খুশি হয়ে আদনানের হাতটি ধরলো। দুজনে মিলে কাপল ড্যান্স করতে লাগলো। কেন যেন আদনানের মাঝে হঠাৎ কেমন অন্যরকম অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল। তবে সেটাকে সে বিশেষ পাত্তা দিল না। আদনান মেয়েদের সাথে কখনোই এমন করে না। হৃদিতা বাদে অন্য কোনো মেয়ে তার কাছে কখনো পাত্তা পায়নি, কিন্তু আজ রুহির এমন মলিন মুখ দেখে সে কেন জানি ফিরে এসেছিল। মেয়েটাকে মলিন মুখে দেখতে কেমন যেন খারাপ লাগছিল তার। হাসি খুশি আর আনন্দের মাঝে কেটে গেছে কয়েকটি দিন। এই কয়দিনে সবকিছু আগের মতোই রয়েছে। আরিয়ান আর হৃদিতার খুনসুটিময় প্রেম, আদনান আর রোহিত ঝগড়া, আবার একটু পরেই তাদের মিলে যাওয়া, এসব মিলিয়ে খান ম্যানশনের সবার মধ্যে শান্তি আর সুখ বিরাজ করছে। আদনান অনেকবার চেষ্টা করেছিল হৃদিতাকে নিজের মনের সব কথাগুলো বলে দিতে, কিন্তু কোনো এক বাধা তাকে সেটা করতে দেয়নি। নিজের মনের অব্যক্ত কথাগুলো শেয়ার প্রকাশ করতে পারেনি হৃদিতার কাছে। সে ভাবছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো হৃদিতাকে নিয়ে তারা কানাডা চলে যাবে। তখন সময় করে হৃদিতাকে তার মনের সব কথা বলে দিবে আদনান। তখন হৃদিতা আজীবনের জন্য তার হয়ে যাবে। এর মধ্যে মিসেস সানিকা রায়হান অনেকবার চেষ্টা করেছেন আদনানকে হৃদিতার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি বলতে পারেননি। আদনানও আগ বাড়িয়ে সেদিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের কথা কাউকে জিজ্ঞেস করেনি। সে সেটাকে নর্মাল ভেবে নিয়েছিল।
যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে আনিকা রায়হানের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনা ততই বাড়ছে। ইদানিং তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। যেভাবেই হোক খুব দ্রুতই আদনানকে সব কথা বলে দিয়ে বোঝাতে হবে। আজ খান ম্যানশনের সবাই আরিয়ান আর রিদিতার বিয়ের শপিং করতে যাবে। আদনান ভেবেছে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সেজন্য সবাই শপিং করতে যাচ্ছে। কিন্তু এত আয়োজন করে শপিং করার ব্যাপারটা তার ঠিক বোধগম্য হলো না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে জিজ্ঞেস করতে গেল না সে। যথারীতি সবাই মহা উল্লাসের সাথে গাড়িতে চড়ে বসলো। সেক্ষেত্রে সবার আগে এক ধাপ এগিয়ে আছে আরিয়ানের বন্ধুরা। ওরা সবগুলো মিলে একটা গাড়ি বুক করে ফেলেছে। সেখানে অবশ্য ড্রাইভিং ও ফ্রন্ট সিটে আরিয়ান আর রিদিতা আছে। অপর গাড়িতে মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী, মিসেস আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার আর সাদিকা বেগম বসে গেছেন। তাই দুটা গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। অপরদিকে আদনান সব সময় একা ড্রাইভ করতে পছন্দ করে, তাই সে তার গাড়িতে কাউকে অ্যালাউ করলো না। কিন্তু বাদ পড়ে নিয়ে গেল না তো রুহি। সে রেডি হতে হতে অনেকটা দেরি করে ফেলেছে। এখন দেরি করার মাসুল দিতে হবে তাকে। প্রথম দুটা গাড়িতে যেয়ে দেখে গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। চাপাচাপি করে বসতে গেলে তার মেকআপের 12টা বেজে যাবে। সে কোনো উপায় না পেয়ে কাঁদো হয়ে মিসেস সাদিকা বেগমের কাছে আসলো। সাদিকা বেগম মেয়ের মলিন চেহারা দেখে বললেন, তুমি আমার সাথে এসে বসো মা। তোমাদের গাড়িতে তো এতটুকু জায়গাও নেই। এখানে চাপাচাপি করে বসলে আমার ড্রেস আর মেকআপ পুরো খারাপ হয়ে যাবে। আমি এখানে বসবো না। আরিয়ান ভাইয়াদের গাড়ি তো পুরো হাউসফুল হয়ে গেছে। এখন আমি কি করব আম্মু? কাঁদো চেহারা বানিয়ে কিছুটা নাকি সুরে কথাগুলো বলল রুহি। তখনই খান ম্যানশনের সিঁড়ি দিয়ে পুরো হ্যান্ডসাম লোকে গটগটিয়ে নিচে নামছিল আদনান। চালচলন, পোশাক আশাকে বেশ অ্যাটিটিউড বোঝা যাচ্ছে। ওকে দেখে তো রুহি চোখই সরাতে পারছে না। ব্ল্যাক শার্ট, ইন করা ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে স্পেক করে রাখা, চোখে কালো সানগ্লাস, হাতে ব্ল্যাক রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ, মুখে হালকা চাপদাড়ি। অসম্ভব সুদর্শন লাগছে আদনানকে। পুরো আরিয়ানের কার্বন কপি যেন। ওদের দুজনকে আপন ভাইয়ের মতো মনে হয় রুহির কাছে। দুজনের চেহারা, চালচালনার গেটআপে অনেক মিল আছে। রুহির মাঝে মাঝে মনে হয় ওরা আপন দুই ভাই। রুহি হাঁ করে আদনানের দিকেই তাকিয়েছিল। পেছন থেকে যে তার মা আর মামি তাকে অনবরত ডাকছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদনান তার সামনে দাঁড়িয়ে তুড়ি বাজাতে রুহির হুঁশ ফিরল যেন। আদনান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, মুখটা বন্ধ করো মিসেস দানিলঙ্কা। মুখে তো মশা মাছি ঢুকে যাবে। এভাবে একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকিয়ে কুনজর দিলে সে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। রুহি নিজেকে সামনে নিয়ে কটকট করে আদনানের দিকে থেকে ভেঙচি কেটে বলল, ওহ, কি এসেছেন আমার হ্যান্ডসাম রে। তাকে নাকি দেখতে হ্যান্ডসাম লাগছে। পুরো একটা শেওড়া গাছের ভূত। আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখুন মিস্টার আদনান শাহরিয়ার। বলে রুহি ভোঁদড় মারল। আদনান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, একটাবার শুধু হাতের কাছে পাই তোমাকে, তখন বোঝাবো কত ধানে কত চাল। আমি শেওড়া গাছের ভূত? হ্যাঁ, নিজে তো একটা শেওড়া গাছের পেতনি, সাদা পেতনি। বলে আদনান গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। আর ওদিকে রুহি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ির সামনে যেতে আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি? তুই এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে বস। রুহি কাঁদো হয়ে বলল, সব গাড়ি তো ফিল আপ হয়ে গেছে ভাইয়া। একটা গাড়িতে একটা সিটও ফাঁকা নেই। আমি এখন কিভাবে যাব বলো তো? আরিয়ান কিচেনে একটা ভেবে গাড়ি থেকে নেমে আসলো। প্রথমে মিসেস শাইলার গাড়ির কাছে গেল। সেখানে সব সিট হাউসফুল দেখে আদনানের গাড়ির কাছে গেল। লুকিং গ্লাসে হালকা কড়া নাড়ল। আদনান লুকিং গ্লাস নামাতেই আরিয়ান তার উদ্দেশ্য বলল, এই ব্রো, রুহিকে একটু তোমার গাড়িতে নেবে? বেচারি কোনো গাড়িতেই উঠতে পারছে না, সবগুলোই হাউসফুল হয়ে গেছে। আদনান সানগ্লাস নামিয়ে রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ মেরে বলল, উনি চাইলে আমার গাড়িতে বসতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যে গাছেই ভূত সেই গাছেই জেনে শুনে চড়তে চায় না রুহি। এই হনুমানটা একটাবার তাকে একা পেলে আস্ত চিবিয়ে খাবে, সেটা সে ভালো করেই জানে। কিছুতে এর সামনে ধরা দেওয়া যাবে না। সে শুষ্ক ঢোক গিলে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, না না ভাইয়া, সমস্যা নেই। আমি তোমাদের সাথে তোমাদের গাড়িতে বসেই যেতে পারবো। এত চাপাচাপির মধ্যে তোর জায়গা হবে না ওখানে। তোর তো আবার ফ্যাশন নিয়ে খুব সচেতনতা। এখন ওই গাড়িতে বসলে তোর মেকআপ আর ড্রেস কোনোটাই ঠিক থাকবে না। তুই কোনো কথা না বলে এখানেই বস। বলেই আরিয়ান সেখান থেকে চলে গেল। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তোমাকে সার্কাসের জোকারের মতো লাগবে। একে তো 1 কেজি আটা ময়দা মেখে ভূত সেজে এসেছো, একটু বাদে রোদের আলোয় ঘেমে নিয়ে সব মেকআপ গলে তখন তোমাকে ভীষণ দেখতে ভয়ঙ্কর লাগবে। এখনই কেমন শেওড়া গাছের সাদা পেতনির মতো লাগছে।
রুহি রাগে চোখ মুখ কটমট করে দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে এখনই তার মাথাটা ভেঙে তরমুজ বানিয়ে খেতে, কিন্তু এখন কোনো উপায় নেই। যেতে হলেই হনুমানের গাড়িতে চড়েই যেতে হবে, তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রুহি কিছুটা শান্ত হয়ে পেছনে ছিটে গিয়ে বসতে গেলে আদনান মুখ বাঁকিয়ে বলল, হোয়াট ননসেন্স! আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমার সাথে ফ্রন্ট সিটে এসে বসো। বাধ্য হয়ে রুহি ফ্রন্ট সিটে এসে বসলো। রুহি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে, আদনান সেটা নিচেতে বেঁধে দিল। আচমকা আদনানের তার এতটা কাছে আসে হঠাৎ করে রুহির হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখলো সে। আবারও সে পুরনো অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল মনে। রুহি মনে মনে ভাবলো, মানুষটা এতটা মন্দ নয়। রুহি চোখ খুলে আর চোখে কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে আদনান বাঁকা হাসলো। তার মনে এই মুহূর্তে শয়তানি বুদ্ধি চেপে বসেছে। প্রথম দুইটা গাড়ি ছেড়ে দিয়েছে। আদনান গাড়ি স্টার্ট করে এমন একটা ঝাঁকি দিল যে রুহি ছিটকে একেবারে তার কাঁধে এসে পড়ল। একটু সামলে বসতে পারো না? এত হ্যাংলা পাতলা হলে জীবনে চলবে কি করে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বলতে গিয়ে আরেকটা ঝাঁকি খেলো রুহি। এই লোকটা কি আজকে তাকে মেরেই ফেলবে নাকি? এভাবে পরপর কয়েকটা ঝাঁকি দেওয়ার পর জামা কাপড়ে মেখে রুহির মেকআপের 12টা বেজে গেল। লিপস্টিক, কাজল, সম্পূর্ণ মেকআপ পুরো ছানা বড় হয়ে গেছে। কোমরটাও বোধহয় ভেঙে গেছে। এই বজ্জাত বেটাকে ভালো ভাবতে গিয়ে উচিত শিক্ষা পেল রুহি। একদিন এই বেটাকে সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে নিক শুধু এমন মজা দেখাবে যে জীবনে তার সাথে লাগতে আসবে না। মনে মনে কথাগুলো ভেবে রাগে ফোঁসফোঁস করতে লাগলো রুহি। আর আদনান তা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। গাড়ি থামান বলছি। মাঝ রাস্তায় রুহি বেশ জোরাসোরে কথাটা বলল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কথা শুনতে পান না? আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি। মাঝ রাস্তায় গাড়ি থামানো কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, আর তোমার কথা মানতে বাধ্য নই আমি। সো এটা করা যাবে না। রুহি রেগে আগুন হয়ে আদনানকে ধাক্কা দিতে লাগলো। আদনান তাল সামলাতে না পেরে দ্রুত গাড়ি থেকে সাইড ব্রেক করলো। সাথে সাথে প্রচন্ড জোরে এক ধমক দিল রুহিকে। রুহি কেঁপে উঠল। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজা খুলে তাকে টেনে বের করে আদনান দাঁতে দাঁত চেপে তেজি কণ্ঠে বলল, ননসেন্স! স্টুপিড মেয়ে কোথাকার! কি করছিলে এটা তুমি? আমি সময় মতো ব্রেক না কষলে এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মাথায় কি সামান্য পরিমাণ বুদ্ধিও নেই তোমার? নাকি কেবল হাতে পায়ে বড় হয়েছো? রুহি কোনো কথা না বলে মাথা উঁচু করে কাঁদতে লাগলো। আদনান দাঁতে দাঁত চেপে বলল, তুমি গাড়ি থেকে নামতে চেয়েছিলে না? যাও, তোমাকে এখানেই ছেড়ে দিলাম। কিছু হলে তার দায়ভার আমি নিব না। বলে আদনান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রুহি অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে হঠাৎ কিছু বকেটের ছেলেকে রাস্তায় দেখে তার বুক ধক করে উঠল। ছেলেগুলো তাকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। আদনান চলে যেতেই তারা তাকে ঘিরে ধরল। কি গো পুলটুসি, বয়ফ্রেন্ড বুঝি ছেড়ে চলে গেছে? চিন্তা নেই, হ্যাঁ আমরা আছি তো। বলে ছেলেগুলো তার সাথে অসভ্যতামি করতে নিলে হঠাৎ কোথা থেকে আদনান এসে তাদেরকে সামনে এসে পেটাতে লাগলো। আদনানের দক্ষ ফাইটিং এর কাছে বকাটেগুলো কোনো পাত্তাই পেল না। প্রফেশনাল ফাইটারদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত সে, নিখুঁতভাবে দক্ষতার সাথে ফাইট করছে সে। কয়েক ঘাতেই সবগুলো বকেটের ছেলেকে নাজেহাল করে দিয়েছে। বকেটিগুলো কোনো রকমের প্রাণ হাতে নিয়ে পালালো। রুহি এতক্ষণ ভয়ে থরথর করে কাঁপছিল। আদনান তার এই অবস্থা থেকে আর কিছু বলল না। তার হাত ধরে নিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো ড্রাইভিং সিটে। চুপচাপ ড্রাইভিং করে যাচ্ছে আদনান। রুহিও কোনো কথা বলছে না, কিন্তু আর চোখে বারবার আদনানকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। উল্টো লোকটার ভিতরে একটা নিষ্পাপ সুন্দর মন আছে। মনের অজান্তেই আদনানের প্রতি রুহির হৃদয়ে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। সরি, মৃদু কণ্ঠে বলল রুহি। ইটস ওকে। আপনারও কিন্তু দোষ ছিল। আপনি আমাকে এভাবে ছেড়ে না আসলে এমনটা হতো না। আদনান একটা দীর্ঘশ্বাস নিল। এই মেয়ের সাথে কথা বলতে নিলে ঝগড়া হবেই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো সে। কিন্তু আপনি মানুষটা খুব ভালো আছেন। লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল রুহি। বাহ, একদিন একটু বাঁচিয়েছি বলে বুঝে নিলে আমি ভালো না খারাপ? অবশ্যই বুঝে নিয়েছি, কারণ খারাপ হলে কিছুতেই আমাকে এই অবস্থায় বাঁচাতে যেতেন না। পরক্ষণেই দ্বিগুণ উৎসাহ নিয়ে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি একই কাজ করতাম।
আদনানের শান্ত নির্লিপ্ত উত্তর। রুহির মনটা খারাপ হয়ে গেল। সে এরকম উত্তর আশা করেনি। তার নিজেকে আদনানের কাছে স্পেশাল ফিল হতে ইচ্ছে করাচ্ছিল। মুখ ফুলিয়ে এসে জানালার উল্টো দিকে তাকিয়ে রইল। আদনান সেটা দেখে মৃদু হাসলো। রুহিকে যখন ছেলেগুলো বিরক্ত করছিল তখন কেন জানি না তার ভেতর অসম্ভব রাগ উঠে গিয়েছিল। সেজন্য নিজের সর্বশক্তি দিয়ে সে ছেলেগুলোকে ধোলাই করেছে। কিন্তু এই কথা রুহিকে বললে চলবে না, তাহলে এটা নিয়ে সে আবার নতুন করে তাকে পচাবে। এদিকে আরিয়ান ড্রাইভিং সিটে ড্রাইভিং করছে এবং রিদিতা ফ্রন্ট সিটে বসেছে। আরিয়ানের পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পেক করা, চোখে সানগ্লাস আর হাতে রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ। আরিয়ান আর আদনানের গেট আপ আজকে পুরোপুরি ওকে, যেন যমজ দুই ভাই। বিষয়টা রিদিতাও খেয়াল করেছে। রিদিতার পরনে ব্ল্যাক কালার লং গাউন, বাদামি কোকড়ানো চুলগুলো খোলা, কানে বড় বড় দুইটা কালো পাথরের দুল। ওকে বরাবরের মতোই খুব সুন্দর লাগছে আজকেও। কারের খোলা জানালা দিয়ে বাধা শেষে রিদিতার চুলগুলোকে বরাবর এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার বিরক্ত করছে রিদিতার চোখ মুখকে। আর আরিয়ান একবার লুকিং গ্লাসে তো আরেকবার সরাসরি রিদিতাকে দেখে মুগ্ধ নয়নে বারবার তাকাচ্ছে। গাড়ি চালানো থেকে তার বেশি মনোযোগ রিদিতার দিকে। ইচ্ছে করছে তার চোখে মুখে এসে পড়া চুলগুলো নিজের হাতে কানের পিঠে গুঁজে দিতে, কিন্তু পেছনে তো আবার হারামি বন্ধুগুলো বসে আছে। একটু কিছু বললেই করলে ওরা তিলকে তাল বানিয়ে মজা নিতে শুরু করবে। ওরা এমনিতেও আরিয়ানের বারবার তাকানো বিষয়টি দেখে মুখে টিপে টিপে হাসছে। বিষয়টি আরিয়ান প্রথমে খেয়াল না করলেও পরে যখন খেয়াল করলো তখন পুরোপুরি ড্রাইভিং করতে মনোযোগ দিল। হয়েছে হয়েছে, আমাদের দেখে আর লজ্জা পেতে হবে না। তোরা দুজন হলি গিয়ে কাপল, আর তাও যেই সেই কাপল নয়, পুরো অরিজিনাল ভালোবাসায় সিক্ত নিখাত ভেজালবিহীন কাপল। তোরা দুজন চোখে চোখে প্রেম করবি, তাতে আমরা কথা বলার কে? শাকিল হাসতে হাসতে কথাগুলো বলল। বাকিরাও তাতে হেসে যায়। জানালা রিদিতার চুলগুলো নির্দ্বিধায় কানের পিঠে গুজে দিয়ে সবার সামনে গালে একটা চুমু দিয়ে আরিয়ান তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আসলেই তো আমার ফিয়ন্সেকে আমি বারবার দেখবো, শতবার দেখবো, হাজারবার দেখবো, কানের পিঠে চুল গুজে দেবো, চুমু খাবো, তাতে কার বলার কি? এই ঘটনা দেখার এবং শোনার পরে সবাই প্রথমে অপ্রস্তুত হয়ে কাশি দিতে লাগলে পরক্ষণেই মিটমিট করে হাসতে হাসতে একসময় জোরে হেসে দিল। রেহান বলল, বাহ কি প্রেম, রোমিও জুলিয়েটকেও হার মানিয়ে দিবি তোরা। আরিয়ান সেসব কথায় পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে লাগলো। আর রিদিতা লজ্জায় মরিমরি মুখ করে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। বিশাল বড় বসুন্ধরা শপিং মলে গিয়ে প্রত্যেকটা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। বিশেষ করে মিসেস শায়লা, মিসেস আনিকা রায়হান আর সাদিকা বেগম তো শুধু পারছেন না প্রত্যেকটা দোকান বাড়িতে তুলে নিয়ে আসতে। ডক্টর রেজা চৌধুরী আর মিস্টার রায়হান শাহরিয়ার শুধু অসহায়ের মতো সবটা দেখে তাকিয়ে থেকে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। রিদিতাকে বিভিন্ন কালারের লেহেঙ্গা দেখাতে লাগলো সবাই। ইতিমধ্যে গায়ে হলুদ এবং রিসেপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে। একটা গোল্ডেন কালার, অপরটি ব্ল্যাক কালার। ব্ল্যাক অবশ্য আরিয়ানের পছন্দে নেওয়া হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি কেনা হয়েছে, কিন্তু বিয়ের লেহেঙ্গা কেনা এখনো বাকি। লেহেঙ্গা দেখতে দেখতে আরিয়ানের একটা লেহেঙ্গা খুব পছন্দ হয়ে গেল। লাল টকটকে ভীষণ গর্জিয়াস একটি ভারী লেহেঙ্গা। ছোটবেলায় রিদিতাকে লাল শাড়ি পরিয়ে সে বউরূপে সাজাতো। তখন রিদিতার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না সে, মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো শুধু। আজ যখন সত্যি সত্যি রিদিতা তার বউ হতে যাচ্ছে তখন এই লেহেঙ্গাটাই তার সবচেয়ে আকর্ষণীয় আর মানানসই মনে হলো। মনে মনে এই লেহেঙ্গায় রিদিতাকে একবার কল্পনা করে আরিয়ানের পুরো দেহ মনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আরিয়ানের মনে হয় বিয়েতে লাল রঙের পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে বিয়ের কনেদের একদম মানায় না। আরিয়ান চোখ দিয়ে সেটা রিদিতাকে ইশারা করলো। রিদিতা ইশারা করলো মিসেস শায়লাকে। অবশেষে এটাই বিয়ের লেহেঙ্গা হিসেবে নিয়ে নেওয়া হলো। রিদিতা সেটা গায়ে জড়িয়ে নিতেই আরিয়ান হাত দিয়ে পারফেক্ট সাইন দেখালো। রিদিতা লজ্জা পেয়ে গেলে আরিয়ান মুস্কি হাসলো। এরপর যাওয়া হলো জুয়েলারির দোকানে। সবাই বিয়ের কোণের জন্য গায়ে হলুদ, বিয়ে, রিসেপশনের জুয়েলারি পছন্দ করতে করতে 2.5 ঘন্টা লাগিয়ে দিল। সোনা, ডায়মন্ড, পাথর ইত্যাদি সব রকমের জুয়েলারি নেওয়া হলো। এরপর আরিয়ানের জন্য রিদিতার সাথে ম্যাচিং কালারের 3টি শেরওয়ানি ও পাঞ্জাবি সেট, স্যুট এবং জিন্স প্যান্টও নেওয়া হলো। বাকিদের জন্য 3টি অনুষ্ঠানে পরার জন্য পোশাক নেওয়া হলো। সব মিলিয়ে কখন যেন সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সেটা কেউই টের পেল না। এদিকে আদনানের সন্দেহ এবার অনেকটা বিশ্বাসে পরিণত হতে লাগলো। সে আরিয়ানের বন্ধুদের কাছ থেকে কিছুটা শুনেছিল আরিয়ান আর রিদিতার বিয়ের ব্যাপারে। প্রথমে বিশ্বাস করতে না চাইলে এখন এসব কেনাকাটা দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। রাগে তার মাথার রগ যেন ছিঁড়ে যেতে চাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে তার। কাউকে কোনো কিছু না বলেই সে গাড়ি নিয়ে বেরিয়ে
বেরিয়ে গেল। কেউ সেটা লক্ষ্য না করলেও রুহি ঠিকই সেটা লক্ষ্য করেছে। এদিকে মার্কেট থেকে বের হতে যেতেই আরিয়ানের সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। আরিয়ান ফোন চালানোতে ব্যস্ত থাকা মেয়েটিকে না দেখেই সরি বলে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু মেয়েটি আরিয়ানকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো আরিয়ান শব্দটি। তখনই পেছনে আরিয়ানের বন্ধু-বান্ধবী আর তার পরিবারের লোকজনদেরকে আসা দেখে লুকিয়ে পড়লো একপাশে। মেয়েটি আর কেউ নয়, রাইসা, আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। 1 সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফিরেছে সে। দেশে এসে আরিয়ানকে অনেক খুঁজেছে সে। তাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল সে, কিন্তু তার অগোচরে আরিয়ানের সাথে পরে যে আর কি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না। অনেকক্ষণ কি যেন ভেবে হঠাৎ ফোন বের করে কাকে ফোন করে কি যেন কথা বলে যেন চলে গেল সে। এদিকে আদনান মদ্যপান করে বেসামালভাবে গাড়ি চালাচ্ছে। তার আজ হুঁশ নেই যেন। তাকে এমনভাবে ঠকানো হচ্ছিল, তারই সামনে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাবতেই তার সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। 2 হাতে তীব্র আঘাত করতে করতে সেগুলো কেটে ইতিমধ্যে রক্ত বের হওয়া শুরু হয়েছে। অ্যালকোহলের বোতলটা ভেঙে আবারও হাত কেটে ফেলেছে সে। হঠাৎই গাড়ির সামনে একটা মেয়েকে দেখে খুব জোরে ব্রেক কষল সে। পরিণামে স্টিয়ারিং এর মাথা থেকে প্রচন্ড ব্যথা পেল সে। তবুও মাথা উঠিয়ে রক্তচক্ষু হওয়া চোখগুলো পিটপিট করে খুলে সে বোঝার চেষ্টা করলো সামনে কে। দেখলো যে রুহি একটা ট্যাক্সি থেকে নেমে তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। সে আদনানের এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। গাড়ির দরজা খুলে আদনানের পাশের সিটে বসে তাকে 2 হাতে আগলে নিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠছে, বলতে লাগলো, এ কি অবস্থা করেছেন নিজের? হঠাৎ এমন করলেন কেন? এভাবে গাড়ি কেন চালাচ্ছিলেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। আদনান ঝটকা দিয়ে রুহিকে দূরে সরিয়ে ফেলল। তার এখন হিতাহিত জ্ঞান নেই। রুহি সিটির পাশে লুকিং গ্লাসে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পেল। হাত দিয়ে ধরে দেখলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু রুহি সেদিকে কোনো পাত্তা দিল না। সে উঠে বসে বুঝতে পারলো আদনানের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। এখন কোনো কিছু জিজ্ঞেস করলেও সে জানতে পারবে না। তার চেয়ে ভালো তাকে বাড়িতে গিয়ে সজ্ঞানে ফিরিয়ে এনে ভালো মতো জিজ্ঞেস করা যাবে। সে চোখ মুখ মুছে অনেক কষ্টে নিজের ড্রাইভিং সিটে বসে এবং আদনানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করে আদনানকে বাড়িতে নিয়ে গেল। সবাই ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে আসতে ড্রাইভার দৌড়ে এলো আদনানকে এই অবস্থায় দেখে তাকে ধরার জন্য। এক কাঁধে রুহি আর এক কাঁধে ড্রাইভার ধরে তাকে নিয়ে চলল বাড়ির দিকে। মিস্টার রায়হান শাহরিয়ার আর মিসেস আনিকা রায়হান ছেলের এই অবস্থা দেখে কান্না জুড়ে দিলেন। বিশেষ করে মিসেস আনিকা রহমান তো নিজের হিতাহিত জ্ঞান ভুলে ফেলেছেন। তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন আদনান সবকিছু জেনে গেছে। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। সবাই ঘরে নিয়ে গিয়ে আদনানকে শুয়ে দিল। ডাক্তার ডেকে এনে তার মাথায় আর হাতে ভালো মতো ব্যান্ডেজ করা হলো। রুহি নিজেও মাথায় কিছুটা আঘাত পাওয়ার জন্য তাকেও ব্যান্ডেজ করিয়ে দেওয়া হলো। সবাই এখন কি হয়েছে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করা হলো। এখন আদনানকে নিয়েই সবাই ব্যস্ত, বাকিটা পরেও জানা যাবে। আদনানের এখনো জ্ঞান ফিরল না। সবাই চলে গেলেও মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান, দিদিতা, আরিয়ান আর রুহি রয়ে গেল। রুহির আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আদনানের জন্য। বুকের ভেতরটা প্রচণ্ড চিনচিনে ব্যথা করছে। সে আদনানের দিকে একদৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খান ম্যানশনের সবাই সকালে ঘুম থেকে উঠতেই আদনানের রুম থেকে বিকট শব্দে ভাঙচুরের শব্দ ভেসে এলো। সবাই ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে। ভাঙচুরের শব্দ শুনে সবার মনোযোগ একযোগে আদনানের রুমের দিকে গেল। মিসেস আনিকা রায়হান আদনানের রুমে ছিলেন সারা রাত। তিনিও তখন রুমেই ছিলেন। সবাই রুমে আসতেই দেখলো পুরো রুম জুড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরে পড়ে আছে। আদনান প্রচণ্ড উত্তেজিত হয়ে আছে। মিসেস আনিকা রায়হান একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে স্পষ্ট চাপা আতঙ্ক আর ভয় বিরাজ করছে। মিসেস শাইলা বলেন, কি হয়েছে আদনান বাবা, তুমি এমন করছো কেন? এরপরে সবাই একে একে নানা প্রশ্ন করতে লাগলো। আদনান তাতে বিরক্ত হয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করলো। সবাই আটকে উঠলো আদনানের এই রূপ দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমার মাম্মার সাথে কিছু কথা আছে। এরপরে মিস্টার রায়হান শাহরিয়ারের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, মিস্টার রায়হান শাহরিয়ার, আপনিও একটু এখানে থাকুন। ছেলের মুখে আপনি ডাক শুনে মিস্টার রায়হান কিছুটা থতমতো খেয়ে গেলেন। এরপরে আদনানের কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদনান অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাগ নিয়ন্ত্রণ করে নিজের বাবা মায়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমার সাথে কেন এমন করলেন? আমি কি সত্যি আপনাদের ছেলে? সত্যিকার ছেলে হলে তো আমাকে এমন বাজেভাবে ঠকাতে পারতেন না। কেন করলেন আমার সাথে এমন? কেন? শেষের কথাটা আদনান তত্ত্বাধিক জোরে বলল। তার কণ্ঠে কান্নারা দলা পেকে আছে। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হানের চোখেও পানি এসে গেছে। তারা আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে লাগলো,
আপনারা ভালো করেই জানতেন হৃদিতাকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। তাহলে কেন আমার থেকে আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলেন? আমাকে অন্ধকারে রেখে ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে, আর আমি কিনা জানি না। দেখো বাবা, আমরা পরে তোমাকে সব বুঝিয়ে বলতাম। মিস্টার রায়হানের কথায় আদনান আরো তেতে উঠল। তীব্র শ্লেষের সাথে চিৎকার করে বলল, আর কি বলতেন আমায়? এটাই যে তোমার জান পাখিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দিচ্ছি, তুমি আর ওকে পাবে না, এটাই তো? আদনান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। কান্না বিচলিত কণ্ঠে বললেন মিসেস আনিকা রায়হান। আর কোনো কথা বুঝতে চাই না আমি। আর এটাই ভালো হবে যে আপনারা আমার সাথে আর কোনো কথা না বলবেন। এবার আপনারা বেরিয়ে যেতে পারেন। যা বোঝার বুঝে গেছি আমি, আর কিছু বোঝাতে হবে না আমাকে। আমাকে একটু একা থাকতে দিন। মিস্টার রায়হান আর আনিকা রায়হান কিছু বলতে যাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে বের হয়ে যেতে বলল। তারা এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। ছেলেটা তাদেরকে এভাবে ভুল বুঝলো। বাবা মা বেরিয়ে যেতেই আদনান শব্দ করে দরজা বন্ধ করে মাথাটা দুহাতে চেপে ধরে সোফায় বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এক্ষুনি হৃদিতার সাথে কথা বলতে হবে। ফোন বের করে হৃদিতাকে কল করে 2 মিনিট কথা বলার জন্য ছাদে আসতে বলল সে। সকালের স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ সকালটা অনেকটাই অন্যরকম সুন্দর। নীল আকাশের সাদা কবুতর উড়াউড়ি করছে। কিন্তু এই সুন্দর সকালেও দুটি মানুষ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। হৃদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগে আদনান তাকে তার ভালোবাসার কথা বলল। এত বছরের যা সে খুনাক্ষরেও কখনো টের পায়নি। আদনান তাকে ভালোবাসত, অথচ সে বুঝতে পারেনি। তার জন্য আজকে সে এতটা কষ্ট পাচ্ছে। আজ যতটা না আদনান কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে হৃদিতা। ভালো না বাসলেও তার সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল আদনান। তার জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাবে সেটা সে মেনে নিতে পারবে না কখনোই। কিন্তু এখন তারও যে কিছু করার নেই। ছোটবেলা থেকে অন্য আরেকজনকে সে যে মন দিয়ে বসে আছে। এখন মন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসে। জোর করে হলেও সে মন আদনানকে সে দিতে পারবে না কখনোই। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আদনান শান্ত কণ্ঠে বলল, জানি হৃদিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। হয়তো আমি যে তোমাকে ভালোবাসতাম সেটা তুমি কখনো বুঝতে পারোনি। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার ভালোবাসাটাকে ঠিকই বুঝবে। কিন্তু সেই দিন কখনোই আসেনি, আর আসবেও না মনে হয়। জানো, তুমি ছাড়া আমার এই মনেও কোনো মেয়েকে আমি কখনো জায়গা দেওয়ার কথা কল্পনাও করিনি। একতরফা ভাবে ভালোবেসে গিয়েছি তোমাকে। বন্ধুত্ব নষ্ট হবে দেখে তোমাকে কখনো ভালোবাসার কথাটাও বলিনি। ভেবেছিলাম একদিন তুমি নিজেও আমাকে ভালোবাসবে, কিন্তু এটা কখনোই বুঝতে পারিনি যে তোমার মনে সারা জীবন একজনই ছিল, আছে আর সবসময়ই থাকবে। তোমার আর আরিয়ানের ভালোবাসাটা মেনে নেওয়া হয়তো আমার জন্য অত্যন্ত কষ্টকর হতো, কিন্তু আমি এতটাও নির্দয়া হতাম না যে তোমাকে আর আরিয়ানকে আলাদা করে দিতাম। এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি রাখা উচিত ছিল। তুমি সুখে থাকবে এমন সমস্ত কিছুর জন্য আমি আমার নিজের জীবন কোরবানি দিতেও প্রস্তুত থাকতাম। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে অন্যের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করতাম না আমি। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে ঠকানোটা তোমাদের করা উচিত হয়নি। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, বিশ্বাস করো আদনান, আমি জানতাম না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা জানো না। এমনকি আঙ্কেল আন্টি ছাড়া আমরা কেউই জানতাম না। আনিকা আন্টি বলেছিল তোমাকে একসময় সব জানিয়ে দেবে। আমি ভেবেছিলাম তুমি পরে জানলেও সেটা স্বাভাবিকভাবেই মেনে নেবে, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো। জানলে আমি কখনো এতটা সুখে থাকতে পারতাম না। আদনান তাচ্ছিল্য করে হেসে পড়ল। আমি তোমাকে ভালোবাসতাম জানলে তুমি আরিয়ানকে ভুলে যেতে। এই কথায় হৃদিতা একদম চুপ হয়ে গেল। আরিয়ানকে সে কখনোই ভুলতে পারবে না, কোনো কিছুর বিনিময়েই না। কিন্তু আদনানকেও সে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। হৃদিতাকে চুপ থাকতে দেখে আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,